নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমে জানাচ্ছি তোমাদের সবাইকে স্বাগতম। উচ্চতর গণিত বিষয়টি নিয়ে তোমাদের সাথে রয়েছি আমি আরমান শাহরিয়ার। নতুন রুটিন অনুসারে প্রতি বুধবার 10:30 আমাদের উচ্চতর গণিত ক্লাসটি অনুষ্ঠিত হবে। সেই অনুসারে আজ আমাদের প্রথম ক্লাস। তো ক্লাসের প্রারম্ভেই যে কথাটি আসলে না বলেই নয়, উচ্চতর গণিত বিষয়টি নিয়ে তোমাদের সবার অভিজ্ঞতা আসলে একরকম নয়, কারো কারো অভিজ্ঞতা একটু তেতো রয়েছে। তো আমি চেষ্টা করব আগে সহজতর টপিকগুলোকে নিয়ে আলোচনা করার। তো তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব একটি সহজ টপিক নিয়ে। আমরা আলোচনা করব, সেটি হচ্ছে দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, বাইনোমিয়াল এক্সপ্যানশন, এটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো নাম শুনে সবার আগে যে কথাটি মাথায় আসে সেটি হচ্ছে দ্বিপদ কী। দ্বিপদী বিস্তৃতি নামটি শুনে যে কথা মাথায় আসে সেটা হচ্ছে দ্বিপদ কী। পদ কী সেটি আমরা হয়তো ক্লাস 6-এ পড়ে এসেছি। তো দেখো যে দুই পদ বিশিষ্ট বীজগণিত রাশিকে আমাদের কি বলা হচ্ছে, দ্বিপদী রাশি বলা হচ্ছে। যেমন দেখো a+b, 1+x, x²-y²। তো এখানে দেখো a একটি পদ, b একটি পদ, এই দুটি মিলে কি আমাদের একটি রাশি তৈরি করছে। একইভাবে 1 এবং x হচ্ছে কি দুটি ভিন্ন পদ, এরা মিলে কি একটি রাশি তৈরি করছে। একইভাবে x², y² এই দুটিও কি দুটি ভিন্ন পদ, এবং কি এরা মিলে কি একটি রাশি তৈরি করছে। তো দ্বিপদী রাশি কি আসলে আমরা হয়তো বুঝতে পারলাম। তো এখন আলোচনার সুবিধার্থে আমরা একটি রাশি a+b-কে ধরে নিই। তো আমরা যে কাজটি এখন করব সেটা হচ্ছে যে a+b-কে আমরা ক্রমান্বয়ে গুণ দিতে থাকব। আমরা ক্রমান্বয়ে গুণ দিতে থাকবো, n পর্যন্ত গুণ দিতে থাকবো, n সংখ্যকবার গুণ দেবো আর কি। তো প্রথমেই যখন নাকি আমরা a+b-র সাথে a+b যখনই ফার্স্ট গুণ দেই, তখন কি দ্বারা আমাদের a+b ইন্টু a+b, অর্থাৎ কি a+b হোল স্কোয়ার। তো এটাকে বিস্তৃত করলে আমাদের কি মান আসে, কি দাঁড়ায় আমাদের দেখো তো, a² + 2ab + b²। হয়তো এটা আমরা সবাই জানি, সূত্র দিয়ে জানি, আবার এটা গুণ করেও আমরা করতে পারি। তো সূত্র দিয়ে করা খুব সহজা। তো এইটাকে যদি আমরা আবার a+bর সাথে যদি গুণ করি, যেহেতু বলেছি n সংখ্যকবার গুণ করব, তো a+bর সাথে যদি আবার গুণ করি তাহলে কি দাঁড়ায় a+b³, তাই তো। তো a+b³ সূত্র তো আমাদের জানা রয়েছে খুব সোজা, a³ + 3a² b + 3ab² + b³, তাই তো। তো একইভাবে আমরা আবার a+b গুণ করি, তার কি দাঁড়ায় a+b⁴। দেখো এখন কিন্তু আমাদের সূত্র জানা নেই, জানার কি রয়েছে না, নেই। তাহলে আমরা কি কাজটা করতে পারি, a+b³ যে বিস্তৃতি রয়েছে তার সাথে আমরা a+b গুণ করলে তো পেতে পারি, তাই তো। হ্যাঁ, সেটা পাওয়া যায়। একইভাবে আরও যদি গুণ করে যাই a+b, তাহলে কি দাঁড়ায় a+b⁵। তো এটা মান বের করার জন্য আমাদের কি +b⁴ লাগবে, তাই না। তো +b⁴ যদি লাগে তো এটা মান আমাদের লাগবে আগে। মান বের করার সাথে গুণ করলে আমরা a+b⁵ এর মানটা পেতে পারি, তাই না। একটু জটিল হয়ে যাচ্ছে বিষয়গুলো, তাই তো। তো এরকমভাবে যদি আমরা আরও গুণ করতে থাকি a+b⁶, পাওয়ার 7, পাওয়ার 8, পাওয়ার 9, দেখো এগুলো কিন্তু কোনোটারই কিন্তু আমাদের সূত্র জানা নেই। জানা কি রয়েছে, না জানা নেই। তাহলে এইভাবে যদি আমরা বারবার গুণ করে যদি আমরা পদগুলোকে নির্ণয় করি, তাহলে আমাদের জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়, এবং কি খুব জটিলতর বিষয় হয়। এভাবে যদি আমরা a+b⁴n পর্যন্ত যদি যাই, তাহলে কি এরকম খুব জটিলতর বিষয় হয়ে যায়। তো এই বিষয়গুলোকে সহজতর করার লক্ষ্যেই আমরা একটি পদ্ধতি আমাদের প্রয়োজন হয়ে পড়ে। তো আজ এই পদ্ধতিটি নিয়ে আমরা এখানে আজকে আলোচনা করব। তো দেখো, সবার আগে যেটা বলি যে a+b আমরা যেহেতু n সংখ্যকবার গুণ করেছি, এখানে কি হয়েছে a+b⁴ সরি। তো n এর মান হচ্ছে কত, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি ইত্যাদি, এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এখানে। আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে এখানে আলোচনা করছি না, ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করছি। তো এখন এখন যে বিষয়টি দেখো, তুমি যদি n এর মান 0 বসাও, তাহলে কি দাঁড়ায় a+b⁴, তাই তো। এবং আমরা এটা জানি যে কোনো কোনো কিছুর পাওয়ার বা ঘাত যদি 0 হয়, তাহলে তার মান কত হয়, 1, সেটা তো আমরা জানি, তাই তো। তাহলে a+b⁴ যদি আমরা বিস্তৃত করি, তাহলে আমাদের উত্তর কত আসে, জাস্ট 1, শুধু 1 আসে। এখন n যদি আমরা 1 বসাই, n=1 বসালে কি হয়, a+b⁴1, তাহলে এটাকে বিস্তৃত করলে কি আসে আমাদের a+b আসে, তাই তো। আবার যদি n=2 বসাই, a+b⁴
পাওয়ার 2 আসে বা স্কোয়ার আসে, তাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এন ইজ ইকুয়াল টু 3 বসালে এ প্লাস বি পাওয়ার কিউব, তাহলে কি দাঁড়ায় এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। হ্যাঁ, এগুলো আমরা হয়তো সবাই জানি, তবে একটা জিনিস লক্ষ্য করো, যে জিনিসটা সবার আগে প্রয়োজন, বিস্তৃতি নির্ণয় করার আগে যে জিনিসগুলো সবার আগে বোঝা প্রয়োজন। দেখো, এখানে যখন n এর মান, ঘাতের মান যখন শূন্য হয়েছে, তখন আমাদের বিস্তৃত করলে পদ কত পেয়েছি? একটি, তাই তো? যখন ঘাতের মান আমাদের এক ছিল, তখন আমাদের বিস্তৃত করার পর আমাদের পদ সংখ্যা কয়টি হয়েছে? এক, দুই, দুইটি। যখন ঘাতের মান দুই ছিল, তখন আমাদের পদ সংখ্যা বিস্তৃত করার পর পদ সংখ্যা কয়টি দাঁড়িয়েছে? এক, দুই, তিন, তিনটি। তো এভাবে যখন ঘাতের মান ৩ ছিল, তখন কত দাঁড়িয়েছিল আমাদের পদ সংখ্যা বিস্তৃত করার পর? ১, ২, ৩, ৪। কয়টি? ৪টি ছিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সর্বোচ্চ ঘাত যত, তার থেকে কি পদ সংখ্যা একটি বেশি হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে দ্বিপদী বিস্তৃতিতে আমাদের পদ সংখ্যা বিস্তৃত করার পর পদ সংখ্যা হবে কি n+1। n এর মান এখানে যত হবে, মানে আমাদের সর্বোচ্চ ঘাত যত হবে, n এর মান তাই হবে। অর্থাৎ পদ সংখ্যা আমরা এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা যেটা জানতে পারলাম সবার আগে, যে আমাদের যতই পাওয়ারের কথা বলুক না কেন, a প্লাস বি পাওয়ার 7 প্লাস এর যেটাই বলুক না কেন, আমাদের পদ সংখ্যা কয়টি হবে সেটা আমরা আগে থেকে জেনে গেলাম। যদি আমাদের যদি ঘাত হয় 7 সংখ্যক যদি ঘাত হয়, তাহলে আমাদের পদ সংখ্যা হবে কত? বিস্তৃত করার পর 7 যোগ 1 কত? 8। একইভাবে যদি 8 হয়, তাহলে কি 8 যোগ 1 কত হবে? 9। তো এটা আমরা জেনে গেলাম। এখন যে বিষয়টি এরপরে আমাদের জানা প্রয়োজন, দেখো দেখো যেটা হচ্ছে n is equal to 3 এর ক্ষেত্রে দেখো, যেহেতু বিস্তৃতি, তো বিস্তৃতিতে এখানে আমরা আসলে আলোচনা করছি হচ্ছে দুই চলক বিশিষ্ট। যদিও আমাদের প্রথম অধ্যায়ে 10.1-এ আমাদের এক চলক বিশিষ্ট রয়েছে, তবে দুই চলক বিশিষ্ট যদি আমরা আলোচনা করে যদি শিখে যাই, তাহলে আমাদের জন্য সহজতর হয়ে যায়। নচেত আমাদের জন্য পরবর্তীতে আবার ওই দুই চলক বুঝতেই হয়। তো এই জন্য আমি ফার্স্টে দুই চলক বিশিষ্ট নিয়েছি। দেখো, যে ব্যাপারটা, প্রত্যেকটা ব্যাপার খেয়াল করে দেখো, এখানে 1 a প্লাস বি এ স্কোয়ার প্লাস 2 a প্লাস বি স্কোয়ার এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার প্লাস বি কিউব। এখানে আমরা বিস্তৃতি কী বা কীভাবে করতে হয় সেটা বোঝার জন্য আমরা প্রথমত সহগগুলোকে আমরা অ্যাভয়েড করি। ঠিক আছে, সহগগুলোকে অ্যাভয়েড করি। আমরা n is equal to 3 এর ক্ষেত্রে দেখো, আমরা সহগগুলোকে অ্যাভয়েড করি। এখানে সহ কত রয়েছে? 3, 3, 1, 1, এগুলো সব কিছুকে অ্যাভয়েড করি। এখন দেখো আমাদের কি রয়েছে, আমাদের প্রথম পদ রয়েছে a, দ্বিতীয় পদ রয়েছে b, তাই তো? তো বিস্তৃতির ফার্স্টে দেখো কি রয়েছে? a কিউব। আমাদের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তা আমাদের প্রথম পদের কিউব। খেয়াল করো, এই ব্যাপারটি কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এরপর কি হচ্ছে? এরপরে আমাদের যে চলকটা রয়েছে a স্কোয়ার বি, এখানে দেখো কি হচ্ছে, যে আমাদের পূর্বের তুলনায় আমাদের প্রথম পদের ঘাত সংখ্যা কমছে। দেখছো, পূর্বে আমাদের প্রথম পদের আগের পদটিতে আমাদের প্রথম পদের ঘাত ছিল কত? 3, পরের পদটিতে কত হয়ে গেল? 2 হয়ে গেল, তাই তো? এবং পাশাপাশি দ্বিতীয় পদের ঘাত সংখ্যা কত হলো? 1। দেখো এরপরটিতে কি হলো? আরও 1 কমে গেল প্রথম পদের ঘাত, তাই না? আর দ্বিতীয় পদের ঘাত কত হলো? আরেক বেড়ে গেছে, 2 হয়ে গেছে। এবং লাস্টে কি আমাদের প্রথম পদের কোনো ঘাতই পাচ্ছি না, এবং দ্বিতীয় দেখা যাচ্ছে দ্বিতীয় পদের ঘাত সংখ্যা কত? সর্বোচ্চ 3 হয়ে গেছে। এখন মজার বিষয় যেটা, আসলে কি এ কিউবের সাথে কি এখানে আমরা কি বি পাওয়ার 0 দিতে পারি না? কারণ বি পাওয়ার 0 মানে কি 1, তাই তো? আর এই বি কিউবের সাথে কি আমরা a 0 দিতে পারি না? a 0 মান কত? 1, তাহলে 1 এর সাথে বি কিউব গুণ করতে বি কিউবই হয়, তাই তো? এবার দেখো মজার বিষয়টি, যেটা হচ্ছে দেখো প্রথম পদের ঘাত আস্তে আস্তে কি হচ্ছে? সর্বোচ্চ থেকে আস্তে আস্তে কমতে কমতে শূন্যতে যাচ্ছে। আর দ্বিতীয় পদের ঘাত কি শূন্য থেকে শুরু হয়ে আস্তে 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 কি সর্বোচ্চ হচ্ছে। দেখো এ কিউব, এ স্কোয়ার, এ টু দি পাওয়ার 1, এরপর কি এ টু দি পাওয়ার 0, যেহেতু আমাদের 3 পর্যন্ত রয়েছে, তো এই 3 দিয়েই হবে। একইভাবে আমাদের দ্বিতীয় পদেরটা কী হবে? শূন্য থেকে শুরু হবে, তাহলে কি b0, b1, তারপর কি b2, b টু দি পাওয়ার 3, তাই তো? একইভাবে আমাদের আগেরটির ক্ষেত্রে দেখো, এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে প্রথমটি হবে কি সর্বোচ্চ ঘাত 2 দিয়ে শুরু হবে। তো প্রথমটি শুরু হবে 2 দিয়ে, এবং কি দ্বিতীয়টা শুরু হবে কি 0 দিয়ে, বি টু দি পাওয়ার 0। যেহেতু যে কোনো কিছুর ঘাত 0 মানে কি আমাদের ওটা 1। তারপর দেখো দ্বিতীয় পদে গিয়ে আমাদের প্রথম পদের কি পাওয়ার 1 কমে গেছে। দেখছো, আগের তুলনায় 1 কমে গেছে। আর দ্বিতীয় পদের পাওয়ার কি 1 বেড়ে গেছে আগের তুলনায়, 0 যোগ 1
1 বেড়ে গেছে। আর শেষে গিয়ে কি হয়েছে যে দ্বিতীয় পদের পাওয়ার সর্বোচ্চ হয়ে গেছে 2 হয়ে গেছে, এবং কি প্রথম পদের ঘাত কত 0 হয়ে গেছে। তো এইভাবে আমাদের বিস্তৃতিগুলোর মধ্যে আমাদের চলকগুলো এভাবে আমাদের আগায়। তো আমরা একটি এরকম করে দেখতে পারি, চেষ্টা করে আমরা দেখতে পারি। দেখো, আমরা যদি আলোচনা করি, এ প্লাস বি পাওয়ার 4 এটাকে নিয়ে যদি আলোচনা করি, তাহলে কি হয় দেখো তো। সর্বোচ্চ ঘাত কত আমি বলেছিলাম, প্রথম পদের সর্বোচ্চ ঘাত দিয়ে শুরু হবে, আর দ্বিতীয় পদের কি সর্বনিম্ন ঘাত দিয়ে শুরু হবে। তো প্রথম পদে আমাদের ছিল কত এ, তাহলে বিস্তৃত করলে প্রথম পদ হবে কি সর্বোচ্চ ঘাত কত হবে এ টু দি পাওয়ার 4, আর দ্বিতীয় পদের সর্বনিম্ন ঘাত থেকে শুরু হবে কত হবে বি টু দি পাওয়ার 0, যেহেতু সর্বনিম্ন ঘাত 0। আচ্ছা, এরপরে কি আমাদের প্রথম পদের এর থেকে একটি কমবে, তাই তো প্রথম পদের থেকে একটি পাওয়ার কমে যাবে, অর্থাৎ কি 4 ছিল হয়ে গেছে 3। আর দ্বিতীয় পদে কি আমাদের পাওয়ার 1 বেড়ে যাবে আগের তুলনায়। কত ছিল আগে 0 ছিল, এখন কি 1 বেড়ে গেলে কত হবে 1। এরপরটিতে আরও 1 কমবে প্রথমটিতে, তো কত হবে 2, আর দ্বিতীয়টিতে একটি বাড়বে, তো কত হবে 2, 1 + 1 কত 2। পরেরটিতে আরও 1 কমে যাবে প্রথম পদের, তো কত হবে e⁻1, আর দ্বিতীয় পদের ক্ষেত্রে কত হবে আরও 1 বেড়ে যাবে b⁻3। আর শেষে কি হবে দেখো তো, প্রথম পদের কি পাওয়ার আরও 1 কমে যাবে, তখন আরও 1 কমলে কত হবে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, তো e⁻0। আর কি হবে দ্বিতীয় পদের পাওয়ার আরও 1 বেড়ে যাবে, অর্থাৎ b⁻4। এইভাবে আমাদের বিস্তৃতিগুলো আগায়। আরও একটি আমরা এরকম করে দেখি, আমরা a + b পাওয়ার 5 এর ক্ষেত্রে করে দেখি। দেখো, প্রথম পদের সর্বোচ্চ হবে কত, সর্বোচ্চ দিয়ে শুরু হবে e⁻5, আর দ্বিতীয় পদ শুরু হবে কি সর্বনিম্ন দিয়ে b⁻0 দিয়ে। একইভাবে পরেরটিতে কি আরও 1 কমে যাবে প্রথম পদেরটা, কত হবে e⁻4, আর দ্বিতীয় পদ কি আরও 1 বেড়ে যাবে b1। পরেরটিতে গিয়ে কি আমাদের প্রথম পদেরটি আরও 1 কমে যাবে, অর্থাৎ কত হবে 3 হয়ে যাবে, আর দ্বিতীয় পদেরটি কি হবে আরও 1 বেড়ে যাবে আগেরটার তুলনায়, কত হবে আগে ছিল 1 এখন হবে 2। এর পরেরটিতে গিয়ে কি প্রথম পদ আরও 1 কমে যাবে, অর্থাৎ 2 হবে, আর দ্বিতীয় পদ কি আরও 1 বেড়ে যাবে। এই পরেরটিতে আরও 1 কমবে প্রথম পদ, এবং দ্বিতীয় পদ কি আরও 1 বাড়বে পূর্বের তুলনায়। আর শেষে গিয়ে আমাদের কি হচ্ছে দেখো তো, এই যে আমাদের সর্বোচ্চ হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের মান সর্বোচ্চ হচ্ছে, এবং কি প্রথম পদেরটি কি সর্বনিম্ন হচ্ছে। তো এইভাবে আমরা যত বিস্তৃতি কথা বলুক না কেন, a + b পাওয়ার 5, আমাদের 7 বলুক, 8 বলুক, 9 বলুক, যেটাই বলুক না কেন, এইভাবে আমরা চলকগুলোকে নির্ণয় করতে পারি। তো চলক তো নির্ণয় হলো, এখন আমাদের এগুলোর সাথে কী সহগগুলো কী কী বসতে পারে সেগুলো নিয়ে এখন একটু দেখা যাক। দেখো, আমরা যদি খেয়াল করো, একটু আগে যেটি বুঝিয়েছিলাম যে n 0 হলে আমাদের পদ সংখ্যা বিস্তৃত করার পর আমাদের পদ সংখ্যা হয় একটি হয়, এবং কি আমাদের সেটি হয় কত 1, তাই তো 1 সহগই হচ্ছে 1। তো n যদি 1 হতো, তাহলে আমাদের এই ছিল কত পদ সংখ্যা ছিল 2টি, তাই তো কি ছিল a + b হয়েছিল। তো প্রত্যেকটির আমাদের সহগ কত কত ছিল দেখো তো, এর সহগ ছিল 1, বি এর সহগ ছিল কত 1, তাই তো। আচ্ছা, n 2 হলে আমাদের তখন কি হয়েছিল a² + 2ab + b², তাই তো, অর্থাৎ a² সহগ হচ্ছে 1, আর ab এর সহগ হচ্ছে কত 2, আর এরপরে b² সহগ হচ্ছে কত 1। একইভাবে আমাদের a + b হোল কিউবের ক্ষেত্রে n 3 এর ক্ষেত্রে আমাদের কী হয়েছিল a³ + 3a² b + 3ab² + b³, তাই তো। তাহলে সেখানে দেখো তো a³ হচ্ছে কত 1, 3a² b হচ্ছে কত 3, তারপর হচ্ছে কি ab² এর সহগ হচ্ছে কত 3, আর b³ এর সহগ হচ্ছে কত 1। আমরা তো মোটামুটি এতটুকু পর্যন্ত আমরা জেনেছি, তাই তো। তো এখান থেকে আমরা একটা কমন যে জিনিসটা আমরা বের করার চেষ্টা করি, যেটা হচ্ছে দেখো যে প্রত্যেকটার শুরু এবং শেষ হচ্ছে 1, প্রতিটার শুরু এবং শেষ হচ্ছে কি 1 দিয়ে, প্রতিটার শুরু এবং শেষ হচ্ছে কি দিয়ে 1 দিয়ে। এবং মজার যে জিনিসটা দেখো, এটা কিন্তু একটা ত্রিভুজের মতো একটা আকার লাভ করেছে, তাই তো।
ত্রিভুজের মতো আকার বলা যায় না? হ্যাঁ, এই নিয়মটাকে, যে নিয়মটা এখন আমরা ফলো করছি, সেই নিয়মটাকে বলা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ নিয়ম। এই প্যাসকেলের ত্রিভুজ দিয়ে নিয়ম ব্যবহার করে আমরা বিস্তৃতি নির্ণয় করতে পারি। তো এই নিয়ম অনুসারে যে জিনিসটা বলা হচ্ছে যে প্রথমটি হবে বিস্তৃত করলে যে কোনো আম, দ্বিপদী রাশিকে তুমি যদি বিস্তৃত করো তাহলে তার প্রথম পদটি হবে পদের সহগ হবে 1 এবং শেষ পদের সহগ হবে কত 1। আচ্ছা, প্রথমটি এবং শেষটি আমরা জানলাম, বেশ ভালো কথা। এখন মাঝখানেগুলো কীভাবে হবে সেগুলো এখন বের করা যায়। দেখো, এখানে তো প্রথমটা, এটা শেষ এটি, তাই তো? মাঝখানেগুলোকে বের করার সহজ পদ্ধতি দেখো, যেটা হচ্ছে যে এই দুইটার পাশাপাশি আগের দুইটা যোগফল কত হয় দেখো তো, 1 এবং 1 এর যোগফল কত হয় 2। তো কত হয় 1 1 2, দেখেছো মাঝখানে 2 হয়েছে। একইভাবে একইভাবে দেখো যে এটাটা কি হবে, একইভাবে দেখো এটাটা কি হবে 1 প্লাস 2 কত 3, আবার 2 প্লাস 1 কত হবে 3। অর্থাৎ মানে আমরা যদি আহ, যে এন এর মান যত হবে, মানে আমরা যত খাতের জন্য আমরা সহগুলোকে নির্ণয় করতে চাচ্ছি তা জানার জন্য আমাদের আগের 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 আমাদের ঘাতের যে আমাদের সহগগুলো সেগুলো আমাদের জানা প্রয়োজন। আগের ঘাতের যে বিস্তৃত করলে যে আমাদের সহগুলো বের হয় সেগুলো জানা প্রয়োজন। তো এইভাবে আমরা একটির সাথে আরেকটি পাশাপাশি যোগ করে আমরা পেতে পারি। দেখো একইভাবে আমরা যদি 4 এর জন্য হয় তাহলে আমরা কী করব, যেহেতু ফার্স্টটি 1 আর লাস্টটি 1 আমরা বলেছি এটা, তো এরপরেগুলো কী হবে দেখো তো, যে পাশাপাশি দুটো যোগফল, এই পাশাপাশি 1 এবং 3 যোগফল কত হয়, 1 এবং 3 যোগ করলে হয় 4। একইভাবে এই দুটো পাশাপাশি যোগফল কত হয়, 3 যোগ 3 কত 6। আবার এই দুটো যোগফল কত হয়, 3 1 যোগ করলে 4। বুঝতে পারছো আশা করি। এইভাবে আমরা N5 বের করতে পারি। N4 যদি আমাদের জানা থাকে আমরা N5 এখান থেকে বের করতে পারি খুব সহজেই। কী হবে, আমাদের ফার্স্টটি হচ্ছে 1, লাস্টটি হচ্ছে 1, এটা হচ্ছে কম্পালসারি, যে এটা আমাদের সবসময় হবে। এরপর মাঝখানেগুলো কীভাবে হবে দেখো, যে 1 প্লাস 4 5, 4 প্লাস 6 কত হয় 10, 6 প্লাস 4 কত হয় 10, আবার 4 প্লাস 1 কত হয় 5। একইভাবে 6 এটা করতে পারি 1 এবং 1। তো দেখো কত 1 প্লাস 5 কত 6, 5 প্লাস 10 কত হয় 15, 10 প্লাস 10 কত 20, আবার 10 প্লাস 5 কত হয় 15, 5 প্লাস 1 কত 6, তাই না? তো এইভাবে আমরা দ্বিপদী বিস্তৃতিগুলোকে সহগগুলোকে আমরা নির্ণয় করতে পারি। এখন তোমাদের মনে যে প্রশ্ন জাগতে পারে, স্যার যে আমরা আসলে কতগুলো যোগফল নির্ণয় করব? আসলে তোমার আমরা তো আগেই জানিয়ে দিয়েছি, যে বলে দিয়েছি আমাদের পদ সংখ্যা হবে কয়টি, যে সর্বোচ্চ ঘাতের সাথে 1 যোগ। তো এখানে আমাদের সর্বোচ্চ ঘাত হচ্ছে 6, তো 6 এর সাথে 1 যোগ করলে কত হবে 7। তো এখানে তো অলরেডি দুটা লিখে ফেলেছি, যে ফার্স্ট সেকেন্ড, তাহলে আমাদের মাঝখানে আর কয়টি প্রয়োজন 5টি, 1 2 3 4 5। আর তুমি পাশাপাশি দুটো যোগ করে দেখো, যে 1টা 2টা 3টা 4টা 5টা, 5 বার যোগই যায়। তো অতএব আশা করি বুঝতে পারছি। তো এইভাবে আমরা প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে আমরা বিস্তৃতিগুলো সহগুলোকে নির্ণয় করতে পারি। তো সেই হিসেবে দেখো তো, যে আমরা এই যে 4 এবং 5 আমরা তাহলে কী কী বসাতে পারি। তো দেখো, প্রথমটির সহগ হচ্ছে 1, অর্থাৎ a⁴ ইন্টু b0, এটা সহগ হচ্ছে 1, তো 1ই থাকবে এটা। এরপরটি হচ্ছে কত 4, তাহলে এখানে আমরা কী দিয়ে দেবো 4, 4a³ b1 বা 4a³ b। একইভাবে আমাদের দ্বিতীয়টি হচ্ছে কত 6, 6a² b²। তারপরটি হচ্ছে কত 4, 4a⁴ আর b3। আর শেষটি তো আমাদের জানার মতে 1, তো আমরা জানি এটা 1 আর দেওয়ার প্রয়োজন নেই। তো এরকম হয়। একইভাবে আমাদের 5 এর ক্ষেত্রে কী হবে, ফার্স্টটি 1 লাস্টটি 1, এটা আমাদের নিয়ম মোতাবেক যেটা হয়। তো সেকেন্ডটা হচ্ছে কত আমাদের 5, এরপরটা হচ্ছে কত 10, এরপরটা 10, এরপরটা কি আমাদের 5, আর লাস্টটিতে হচ্ছে 1। তো এইভাবে আমরা প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে খুব সহজেই দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করতে পারি। তো এখন যে কথাটা একটু আগে বলেছিলাম, যে আমাদের 10.1 অধ্যায়টিতে আসলে যে দ্বিপদীর বিস্তৃতি রয়েছে সেটা হচ্ছে আমাদের এক চলক বিশিষ্ট। আমরা তো এখানে আলোচনা করেছি এ এবং বি দুটা দুই চলক বিশিষ্ট, আর আমাদের প্রথম অধ্যায় রয়েছে এক চলক বিশিষ্ট, অর্থাৎ এখানে একটি পদ হবে 1 এবং আরেকটি যে কোনো চলক হতে পারে।
এক্স ওয়াই জেড বা ব্লা ব্লা যা চলক হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের একই সূত্র, একই ব্যাপার। তো মজার বিষয়টা হচ্ছে যে আমরা তো জানি যে ওয়ানকে যতই পার করা হোক না কেন, ওয়ান তো ওয়ানই হয়। তো এখানে যদি আমরা এর জায়গায় যদি আমরা ওয়ান বিবেচনা করি এবং বি যদি ঠিক রাখি, তাহলে কী দাঁড়ায়? 1^5 বি জিরো প্লাস 5 1^4 ইন্টু বি ওয়ান। এরপর কী দাঁড়ায়? যে 10 ইন্টু 1^3 বি স্কোয়ার। তারপর কী দাঁড়ায়? যে 10 ইন্টু 1^² বি কিউব। হ্যাঁ, আমি একটু লিখেই দেখাই, এটা লিখে দেখালে সবচেয়ে সুন্দর হবে। 1 দেখো কী হয়, 1^5 বি জিরো, তারপর কি 5 ইন্টু 1^4 বি^1, 10 ইন্টু 1^³ বি স্কোয়ার। এরপর কী হবে যে আমাদের 10 1² বি কিউব, 5 ইন্টু কি 1 ইন্টু 1^1 ইন্টু কি বি^4, আর লাস্টে কি 1^0 ইন্টু বি5। তো আমাদের রেজাল্টটা কী আসে দেখো, সোজা ব্যাপার, মানে এর জায়গায় ওয়ান বিবেচনা করবে তাহলে আমরা পেয়ে যাব। তো সোজা ব্যাপার দেখো কত হয়, 1^5 মানে 1, তাই তো? কারণ ওয়ানকে যতই পাওয়ার করা হোক না কেন, ওয়ান ওয়ানই হয়। আর বি^0 তো হচ্ছে ওয়ানই। তো আলটিমেটলি তাহলে দুটো গুণ করলে ওয়ানই হয়। তো এটা ওয়ানই হচ্ছে, তো এটাকে এটা এরকম বলা যায়, এটাকে বলা যায় দেখো তো কি 1³ মানে ওয়ানই। দেখো যে আমরা এরকম বলতে পারি। তো খুব সোজা ব্যাপার, খুব একটা কঠিন কিছু না। যে দুই চলক বা এক চলক, এটা খুব একটা কঠিন হওয়ার কথা না, বুঝার কথা। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই অধ্যায়টা হচ্ছে মূলত যে সকল অঙ্ক পাবা সবগুলো হচ্ছে এক চলক বিশিষ্ট, এবং এর মধ্যে একটি পদ পাবা সবসময় ওয়ান পাবা, এবং আর একটি চলক এরকম পাবা। তো আমরা প্যাসকেল ত্রিভুজ ব্যবহার করে আমরা একটা অঙ্ক করে আসি, চলো। খুব সোজা একটি অঙ্ক, আমরা করলে হয়তো বা ব্যাপারটা আমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো আমাদের উদাহরণে আমাদের এরকম একটা অঙ্ক রয়েছে, উদাহরণ 2-এ যেটা রয়েছে যে 1 - 3x পাওয়ার 5কে বিস্তৃত করো। দেখো ওইখানে এটাকে আমাদের যে 1 + b এর সাথে তুলনা করো, 1 + b এর সাথে তুলনা করো। যেহেতু আমরা বলেছিলাম যে 1 + b এর সাথে তুলনা করতে পারো আর a + b এর সাথে তুলনা করতে পারো, একই ব্যাপার। তো এখানে এর জায়গায় রয়েছে 1, তাই তো? তো যেহেতু আমাদের এক চলক বিশিষ্ট, তো আমরা 1ই বলবো। তো 1 তো 1ই রয়েছে, তো এখানে আর বির বদলে কী রয়েছে এখানে? -3x। বিয়ের বদলে রয়েছে কি এখানে -3x। তো সোজা ব্যাপার, আমরা এই -3xকেই আমরা কি বি ধরে আমরা অঙ্কটি করে ফেলবো। তো দেখো আমাদের প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। তো যেহেতু আমাদের 5 ঘাত পর্যন্ত নির্ণয় করতে বলেছে, যা তো আমরা মিনিমাম n⁵ এর জন্য আমাদের সহগুলো কত হয় সেটা আমরা নির্ণয় করব। তো আমি অলরেডি হয়তো দেখিয়েছি যে কীভাবে প্যাসকেল ত্রিভুজটা ব্যবহার করতে হয়। ফার্স্টে প্রথম পদটি 1 হবে, শেষ পদটি 1 হবে, আমি হয়তো বলেছি। এবং কীভাবে যোগ করে বসাতে হয় সেটাও বলেছি, যে পাশাপাশি দুটি যোগ করে মাঝখানটি বসাতে হয়। পাশাপাশি যোগ করে এভাবে মাঝখানে বসাতে হয়। আগের পেজেই হয়তো দেখিয়েছি, এবং বলেছিলাম যে প্রথমটি 1 হবে, শেষেরটি 1 হবে। এটা হচ্ছে একদম কমন ব্যাপার, যে প্রথমটি 1, শেষেরটি 1, আর মাঝখানেগুলো হবে কি পাশাপাশি দুটার আগের আগের লাইনের পাশাপাশি দুটার যোগফল হবে কি আমাদের পরেরটা আর কি, মাঝখানেগুলো হবে আর কি। তো এই সহগগুলো বের হলো। তো এখন আমাদের এখন তাহলে বিস্তৃতি যদি করি তাহলে কী দাঁড়ায়? তো সুতরাং 1 - 3x পাওয়ার 5 এটা বিস্তৃত করলে আমাদের কী দাঁড়ায়? খেয়াল আছে তো আমাদের ওইখানে কী ছিল? যে দেখো কী ছিল আমাদের ওইখানে, একটু মিলিয়ে দেখো, মিলিয়ে দেখলে সবচেয়ে সুবিধা হবে। কী ছিল ফার্স্টে আমাদের 1 ছিল, তাই তো? তো যখন নাকি তোমার এক চলক বিশিষ্ট তুমি যখন বিস্তৃতি নির্ণয় করতে যাবা, তখন মানে প্রথম যখন তোমার 1 হবে, তখন বিস্তৃতি করলে তুমি দেখবা তোমার প্রথমত 1 হবে। তুমি এটা মুখস্থ বসিয়েই দিতে পারো যে 1, এটা খুব একটা চেঞ্জ হবে না। তো 1, এরপর কি আমাদের নিয়ম হচ্ছে কি ইন্টু 5b। তো আমাদের 5 কোথা থেকে পেয়েছি? যে আমাদের এই যে 5 পেয়েছি, তাই তো? 5 ইন্টু b1, b^1। তো এখানে b এর বদলে কী রয়েছে? -3x। তো 3x পাওয়ার 1। একইভাবে আমাদের এই পরে রয়েছে কত? 10। এই যে দেখো 10। তো 10b²। তো b এর বদলে কী রয়েছে? -3x। তো -3x²। এরপর কি আমাদের 10b³ যে 10। তো 10b³, b এর বদলে কী রয়েছে? যে আমাদের -3x, তাহলে কি -3x³।
একইভাবে এরপর রয়েছে 5, তো 3x পাওয়ার 4 এরপর হবে কি মাইনাস 3x পাওয়ার 5। তো এরপরে আমাদের খুব সোজা আমাদের গুণ করে দাও, যেহেতু মাইনাস রয়েছে প্লাস মাইনাসে মাইনাস, তো নর্মাল গুণ স্কোয়ার কিউব এগুলো করে বা পাওয়ার 4 এগুলো 5 এগুলো করে আমাদের গুণ দিয়ে করে দিলেই আমাদের যে প্রদত্ত মানটা বের হয়ে যায়। তো এইভাবে আমরা প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে খুব সহজেই আমরা দ্বিপদী বিস্তৃতি আমরা নির্ণয় করতে পারি। তো আশা করি আজকের আলোচনাগুলোকে হয়তো বুঝতে পেরেছো, ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে আমরা আর আগাবো না। আজকে আগামী ক্লাসে আমরা দ্বিপদী বিস্তৃতির আমাদের আর একটু আলোচনা রয়েছে, সামান্য কিছু আলোচনা রয়েছে। আম, তো সেই আলোচনাগুলোকে আমরা কমপ্লিট করে 10.1-এর ওই আলোচনাগুলো কমপ্লিট করে আমরা 10.1 শেষ করব, এবং পাশাপাশি 10.2-এর কিছু বেসিক লেভেল আমাদের ব্যাপার রয়েছে, যেমন ফ্যাক্টোরিয়াল কি, কম্বিনেশন কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো মোটামুটি এই অধ্যায়টা খুব সহজ অধ্যায়। তো যদি এই আমার যে ক্লাসটি রয়েছে ক্লাসটি যদি তোমরা ফলো করো, আশা করি তোমরা সবাই পারবে, না পারার মতো কিছুই নেই, খুবই সহজ একটি অধ্যায়। তো যাই হোক, তো আগামী সপ্তাহে আমরা পরবর্তী বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।